আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাড়িতে অবস্থান করছো। প্রায় 2 মাস হতে চলল আমি আমার প্রিয় কর্মস্থলে যেতে পারছি না। তোমরা তোমাদের প্রিয় শিক্ষাঙ্গন, প্রিয় ক্যাম্পাস, প্রিয় জায়গা, বসার জায়গা, শ্রেণীকক্ষে ফিরতে পারছো না। স্বাভাবিক কারণেই আমি যখন আমার ক্লাসরুমকে, আমার শিক্ষা প্রতিষ্ঠানকে, আমার কর্মস্থলকে খুব মিস করছি, তোমরাও নিশ্চয়ই শিক্ষাঙ্গনে ফিরতে না পারার, ক্লাসরুমে না বসতে পারার অভাব বোধ করছো। তোমাদের অভাবটুকু দূর করার অভিপ্রায়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এবং আমি আশা করব আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে এবং কমেন্টসে তোমাদের মতামত আমাকে জানাবে, অথবা এই আলোচনায় কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেই না বোঝা জায়গাটুকু যদি তোমরা কমেন্টসে উল্লেখ করো, আমি অবশ্যই আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ক্লাসরুমের যে ফ্যাসিলিটিস আছে, সুযোগ সুবিধা আছে, স্বভাবতই এখান থেকে সেই সুবিধা হয়তো আমরা পাচ্ছি না। কারণ যে টিচিং ম্যাটেরিয়ালস আছে, যে শিখানোর উপকরণ আছে, সেগুলার অনেক ঘাটতি রয়েছে। তারপরেও আমি চেষ্টা করব তোমাদেরকে আজকের যে আলোচিত বিষয় সেই বিষয়টাকে যথাযথভাবে উপস্থাপন করার জন্য, এবং আমার বিশ্বাস তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এবং আমাকে শুনবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দিই যে তোমরা জানো যে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের 2টা অংশ আছে। একটা অংশ হচ্ছে ব্যাকরণ, সেখানে নম্বর থাকবে 30, এবং আরেকটা অংশ হচ্ছে নির্মিতি, সেখানে নম্বর থাকবে 70। এবং এই 30 নম্বরের মধ্যে প্রথম অংশের ব্যাকরণের 30 নম্বরের মধ্যে তোমাকে উত্তর লিখতে হবে 6টি প্রশ্নের, 1 থেকে 6, এবং প্রতিটি প্রশ্নের মান হবে 5 করে। আর নির্মিতি অংশের 7 থেকে 12, এর মধ্যে 7 থেকে 11 এই কয়েকটি প্রশ্নের মান হবে 10, এবং 12 নম্বর প্রশ্নের বিষয় হচ্ছে প্রবন্ধ রচনা, সেটার মান হচ্ছে 20। আজকে আমি তোমাদেরকে যে অধ্যায়টি নিয়ে কথা বলবো বাংলা দ্বিতীয় পত্রের, সেই অধ্যায়টি বাংলা দ্বিতীয় পত্রের 5 নম্বর অধ্যায় নামে পরিচিত, অর্থাৎ ব্যাকরণের 5 নং প্রশ্নে এই বিষয়টি আলোচিত হয়ে থাকে। তোমাদেরকে ওই 5 নম্বর প্রশ্নেই আজকের আলোচিত বিষয়ের প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমরা খেয়াল করো, 5 নম্বর প্রশ্নের কয়ে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকে এবং অধ্যায়টির নাম হচ্ছে বাক্যতত্ত্ব বা বাক্য প্রকরণ, এবং 5 নম্বর প্রশ্নের খতে থাকবে বাক্য পরিবর্তন অথবা বাক্য রূপান্তর। তুমি যদি 5 নম্বর প্রশ্নের কয়ের উত্তরগুলো ভালো করে না জানো, বিষয়গুলো যদি তুমি ভালো করে আয়ত্তে না আনো, তাহলে তোমার 5 নম্বর প্রশ্নের খয়ের উত্তর লেখাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। এজন্য আমি আজকে তোমাদের জন্য বাছাই করেছি বাক্যতত্ত্ব এই অধ্যায়টি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বাক্যতত্ত্ব এই শব্দটির ইংরেজি হচ্ছে সিনট্যাক্স, এবং এই সিনট্যাক্স শব্দের প্রতিশব্দ হিসাবে বাংলায় বাক্যতত্ত্ব এই পরিভাষাটি গৃহীত হয়েছে, এবং এই সিনট্যাক্স শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ সিনট্যাক্সিস থেকে, যার অর্থ হচ্ছে একত্রে বিন্যাস। বাংলা বাক্যে কোন বাংলা বাক্যের মধ্যে শব্দের বিন্যাস, অর্থাৎ কোন শব্দটা কোথায় বসবে এবং এই শব্দগুলার পারস্পরিক সম্পর্ক কি হবে, এই সম্পর্কে ভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাটাকে বলা হয় বাক্যতত্ত্ব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয় হচ্ছে বাক্য, এবং আমরা শুরুতেই জেনে নিই বাক্য কি। তোমরা জানো, আমি যদি জিজ্ঞেস করি অথবা বলার চেষ্টা করি, কাউকে জিজ্ঞেস করি, তাইলে সহজেই ওরা বলে দেয় যে কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। কয়েকটি শব্দ মিললেই কিন্তু একটু বাক্য হবে না। এই বাক্যের সংজ্ঞায় বিভিন্ন ভাষা বিজ্ঞানীগণ তারা তাদের মতামত দিয়েছেন, এবং প্রথমেই যিনি বাক্যের সংজ্ঞা দিয়েছেন তিনি হচ্ছেন ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি বলেছেন যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকটিত হয়, ভাব প্রকটিত হয়, সেই শব্দ সমষ্টিকে বলে বাক্য। এবং বাংলাদেশের একজন বিখ্যাত ভাষাবিজ্ঞানী, ধ্বনিবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেছেন
একটি মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যে শব্দ সমষ্টি ব্যবহার করা হয় সেই শব্দ সমষ্টিকে বলা হয় বাক্য। ডক্টর হুমায়ুন আজাদ বলেছেন, মনের ভাব প্রকাশ করবার জন্য সকল শব্দ সমষ্টি হচ্ছে বাক্য। এবং সবচেয়ে চমৎকার যে সংজ্ঞাটি দিয়েছেন আমাদের মরহুম ডক্টর মুনির চৌধুরী এবং মুফাজ্জল হায়দার চৌধুরী সমন্বিতভাবে একটি সংজ্ঞা দিয়েছেন। এই সংজ্ঞাটি আমাদের ছাত্রদের কাছে এবং আমরা যারা মোটামুটি বাংলা পড়েছি এবং পড়াচ্ছি তাদের সকলের কাছেই জনপ্রিয় হয়েছে। সেই সংজ্ঞাটি হচ্ছে, যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় সেই শব্দ বা পদ সমষ্টিকে বাক্য বলে। আমি আবার বলছি, যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় সেই শব্দ বা পদ সমষ্টিকে বলা হয় বাক্য। এবং তোমরা খেয়াল করবে, বাংলা দ্বিতীয় পত্রে প্রশ্নে উল্লেখ করা থাকুক অথবা না থাকুক, তোমাকে অবশ্যই উদাহরণ দিতে হবে। বাক্য কাকে বলে যদি বলা না থাকে উদাহরণ দাও, এরকম বলা না থাকলেও বাক্যের সংজ্ঞার সাথে তোমাকে অবশ্যই উদাহরণ দিতে হবে। কয়টা উদাহরণ দিব আমরা? যদি বাক্য দিয়ে উদাহরণ দিই তাহলে অবশ্যই আমরা দুটো করে দেব। শব্দের উদাহরণ ক্ষেত্র বিশেষে শব্দের উদাহরণ যদি দিই তাহলে অবশ্যই আমাকে 3টা অথবা 4টা শব্দের উদাহরণ দিতে হবে। তোমরা খেয়াল করবে, আমরা বাক্যের সংজ্ঞা দিয়েছি যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় সেই শব্দ বা পদ সমষ্টিকে বলা হয় বাক্য। কি হতে পারে? দেন আমরা একটা বাক্য যদি বলি যে ভালো ছাত্ররা শিক্ষকের কথা মানে, এখানে যে কয়েকটা শব্দ বা পদ আছে সেই পদগুলো দিয়ে কিন্তু একটা আমি যে বক্তা আমার মনের ভাব কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে। এই জন্য ভালো ছাত্ররা শিক্ষকের কথা মানে এটি একটি পরিপূর্ণ বাক্য। অথবা তোমরা যদি আরো সহজ করে বলো যে আজকের সকালটি খুব সুন্দর, আজকের সকালটি খুবই সুন্দর, এটা একটা বাক্য হতে পারে। অথবা আমি আজকে কলেজে যাব, এটাও একটা বাক্য হতে পারে। অর্থাৎ তুমি যে শব্দগুলো বলবে, উচ্চারণ করবে, এই শব্দগুলোর দ্বারা যদি তোমার ভাব অন্যের কাছে পরিপূর্ণভাবে প্রকাশিত হয় তাহলে সেটি হবে বাক্য। তোমরা খেয়াল করবে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বাক্যের প্রকারভেদে যাওয়ার আগে, প্রকরণে যাওয়ার আগে আমরা একটু সংক্ষেপে জেনে নিই যে বাক্যের অংশ কয়টি এবং কি কি। তোমরা জানো যে বাক্যের অংশ হচ্ছে 2টি, একটি হচ্ছে উদ্দেশ্য এবং আরেকটি হচ্ছে বিধেয়। উদ্দেশ্য কোনটি? বাক্যের যে অংশে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হয় সেই অংশটিকে বলা হয় উদ্দেশ্য। যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি, তোমরা খেয়াল করো। ছেলেটি খেলছে, এখানে ব্যক্তিটি হচ্ছে ছেলেটি, ছেলেটি সম্পর্কে বলা হয়েছে, এই ছেলেটি হচ্ছে এখানে উদ্দেশ্য। এবং ইনান ছবি আঁকছে, এখানে ইনান হচ্ছে উদ্দেশ্য। যেহেতু ব্যক্তি অথবা কোনো বস্তু সম্পর্কে কিন্তু বলা হয়ে থাকে। তোমাদেরকে আরেকবার স্মরণ করাই দিই, উদ্দেশ্য ছাড়াও কিন্তু বাক্য হতে পারে। আবার এক একটা বাক্যে একাধিক উদ্দেশ্য থাকতে পারে। যেমন ইনান, নিহাল এবং আয়ান বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এখানে ইনান, নিহাল এবং আয়ান প্রত্যেকই কিন্তু এক একটা উদ্দেশ্য। খেয়াল করো, বিধেয় কাকে বলে আমরা জেনে নিই। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিধেয় হচ্ছে বাক্যের যে অংশে কর্তা বা উদ্দেশ্য বিষয়ে কিছু বলা হয় সেই অংশটিকে বলা হয় বিধেয়। এবং বিধেয় অংশের মূল হচ্ছে সমাপিকা ক্রিয়া, এটা অবশ্যই মনে রাখতে হবে। বিধেয় অংশের মূল হচ্ছে সমাপিকা ক্রিয়া। এটা আবার বলে দিচ্ছি, বিধেয় অংশের মূল হচ্ছে সমাপিকা ক্রিয়া। এগুলো যদি একটু মনে রাখতে পারো তাহলে 5 নাম্বার প্রশ্নের ক্ষয়ে যে বাক্য রূপান্তর আছে বা বাক্যান্তর আছে বা বাক্য পরিবর্তন আমরা যেটাকে বলি, সেখানে কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই উত্তর বাক্য পরিবর্তন করতে একটু সুবিধা হবে। তাহলে খেয়াল করো, বিধেয় অংশ কোনটা? আমি একটা উদাহরণ আগে দিয়েছি। আমরা যদি এরকম বলি যে ছেলেটি খেলছে, আমরা বলেছি একটু আগে উদাহরণ, তোমরা খেয়াল করো, আমরা বলেছি সংজ্ঞায়, বিধেয়ের সংজ্ঞায় যে কোনো বাক্যের যে অংশে কর্তা বা উদ্দেশ্য বিষয়ে কিছু বলা হয় তাকে বলা হয় বিধেয়। সেখানে খেয়াল করো, এই ছেলেটি হচ্ছে কর্তা বা উদ্দেশ্য, তার সম্পর্কে বলা হয়েছে সে কি করছে, সে খেলছে। এই যে তার কাজটা, তার যে বিষয়টা, সেটা হচ্ছে বিধেয়। এবং অবশ্যই আবার বিধেয় বাক্যের অংশে উদ্দেশ্য ছাড়া যেমন
বাক্য হতে পারে, আবার যদি বিধেয় অংশ উজ্জ্ব থাকে ক্ষেত্র বিশেষ সেক্ষেত্রে কিন্তু বাক্য হতে পারে, আবার একাধিক বিধেয় নিয়ে কিন্তু হতে পারে। তবে বিধেয়ের কিন্তু মূল ভিত্তি হচ্ছে, আমি বারবার বলছি, বিধেয়ের মূল ভিত্তি হচ্ছে অবশ্যই সমাপিকা ক্রিয়া। প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আমরা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনায় চলে যাচ্ছি। আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার প্রধান অংশ হচ্ছে বাক্য প্রকরণ। বাক্যকে প্রধানত দুইটি অংশে ভাগ করা হয়েছে, দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গঠন অনুসারে এবং আরেকটা হচ্ছে অর্থ অনুসারে। তোমাদেরকে আমি একটু মনে করিয়ে দিতে চাই, যে কোনো পরীক্ষায়, এটা ইন্টারনাল পরীক্ষা হোক অথবা বুট ফাইনাল পরীক্ষায় হোক, যে কোনো পরীক্ষায় বাক্য থেকে মানে 5-এর কয়ে যদি তুমি 3টা প্রশ্ন ভালো করে আয়ত্তে নাও, ভালো করে পড়ো, তাইলে তুমি অবশ্যই তুমি যে কোনো একটা প্রশ্ন তুমি প্রশ্ন করতে পেয়ে যাবে। অর্থাৎ 3টা প্রশ্ন পড়লেই তুমি একটা প্রশ্নের উত্তর কিন্তু লিখতে পারছো। তো সুতরাং এর মধ্যে বাক্য প্রকরণের বাক্যের যে প্রকারভেদ, এই প্রকারভেদের মধ্যে কিন্তু দুইটা ভাগ আছে। একটা হচ্ছে গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ, আরেকটা হচ্ছে অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ। আরেকটা প্রশ্ন আছে যেটা আমরা পরের টিউটোরিয়ালে আলোচনা করব, সেটা হচ্ছে বাক্যের গুণ বা লক্ষণ অথবা বাক্য শুদ্ধতার লক্ষণ সমূহ। প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, তোমরা খেয়াল করো, প্রশ্নটা এরকম ভাবে হতে পারে যে বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি, উদাহরণ সহ সংজ্ঞা দাও। অথবা বাক্য কাকে বলে, গঠন অনুযায়ী বাক্য কত প্রকার ও কি কি, উদাহরণ সহ সংজ্ঞা দাও। অথবা গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি, উদাহরণ সহ সংজ্ঞা দাও। প্রশ্ন হতে পারে অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কি কি, উদাহরণ সহ সংজ্ঞা দাও। অথবা অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কি কি লিখো। সেই ক্ষেত্রে যদি সংজ্ঞার কথা বলা নাও থাকে, উদাহরণের কথা বলা নাও থাকে, তোমাকে অবশ্যই সংজ্ঞা লিখতে হবে এবং অবশ্যই উদাহরণ দিতে হবে। আর যদি এরকম থাকে যে বাক্য কাকে বলে, অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কি কি, উদাহরণ দাও, সেই ক্ষেত্রে তুমি যদি একটু বুদ্ধিমত্তার পরিচয় দাও, তাহলে তুমি এরকম লিখতে পারো যে বাক্যের সংজ্ঞা দিবে, তার উদাহরণ দিবে। আমি একটু আগে বাক্যের সংজ্ঞা বলেছি, আমি উদাহরণও বলেছি। তোমরা অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদের যে কটা ভাগ থাকবে সেগুলোর নাম লিখবে এবং কমপক্ষে 2টি করে শব্দের বাক্যের উদাহরণ দিবে। কমপক্ষে 2টি, একটি নয় কিন্তু 2টি করে উদাহরণ অবশ্যই চেক করতে হবে যে কোনো প্রশ্ন উত্তর। এবং আমি আবার তোমাদেরকে মনে করিয়ে দিই, বোর্ডের প্রশ্নে অথবা যে কোনো ইন্টারনাল পরীক্ষার প্রশ্নে তুমি উদাহরণের ক্ষেত্রে যদি তুমি উদাহরণ না দাও, উত্তর পরিপূর্ণ হবে না। ব্যাকরণের উত্তর হবে অঙ্কের মতো। অঙ্কের যেমন অঙ্ক হলে তোমাকে পরিপূর্ণ নাম্বার দেওয়া হয়, ব্যাকরণের উত্তর হলেও কিন্তু তোমাকে পরিপূর্ণ নাম্বার কিন্তু দেওয়া হবে। কিন্তু তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি আমার মতো করে লিখবো, তাইলে কিন্তু তোমার উত্তর হবে না। কারণ ব্যাকরণ এমন একটা জিনিস, আজকে আমি যে কথাগুলো বলছি সেটাও কিন্তু আমি কিন্তু একটা জায়গা থেকে পড়ে তারপর তোমাকে আমি বলছি। তোমাকেও কিন্তু সেটাকে পড়ে বুঝে নিজের আয়ত্তে নিয়ে তারপরে তোমাকে পরীক্ষায় বসতে হবে। প্রিয় ছাত্রছাত্রী কিন্তু আমরা চলে আসি গঠন অনুসারে বাক্য কত প্রকার। গঠন অনুসারে বাক্য 3 প্রকার। আমি এখানে বোর্ড তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো, দেখতে পাচ্ছ 3 প্রকার: সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, যৌগিক বাক্য। তোমরা খেয়াল করবে আমরা যখন উত্তরপত্র মূল্যায়ন করি সেখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, ছেলেরা অনেক ক্ষেত্রে এরকম লেখে যে সরল বাক্য, 2 নম্বরে জটিল বাক্য, 3 নম্বরে মিশ্র বাক্য। নট দ্যাট, মিশ্র বা জটিল বাক্য একটাই গ্রুপ। সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য এবং অবশ্যই যৌগিক বাক্য। আমরা সরল বাক্যের সংজ্ঞায় যদি বলি, তোমরা খেয়াল করো, যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে সেই বাক্যকে বলা হয় সরল বাক্য। আমি আবার বলছি, যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে বলা হয় সরল বাক্য। আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে তোমাদের কাছে বিষয়টা হয়তো স্পষ্ট হবে। পুকুরে পদ্ম ফুল জন্মে। খেয়াল করো, আমরা বলেছি পুকুরে, এখানে উদ্দেশ্য বা কর্তা কি? উদ্দেশ্য বা কর্তা হচ্ছে পুকুরে, জন্মে হচ্ছে তার সমাপিকা ক্রিয়া। তুমি আরেকটা উদাহরণ দিতে পারো, সাধারণত আমরা ছাত্ররা যে উদাহরণগুলো দিতে খুব পছন্দ করে সেটা হচ্ছে যে আমি স্কুলে যাই, আমি এখানে কর্তা আর যাওয়া হচ্ছে
তার কর্ম বা ক্রিয়া বিধেয় বা সমাপিকা ক্রিয়া, সেই ক্ষেত্রে অর্থাৎ দুইটা উদাহরণ তোমাকে অবশ্যই সেট করতে হবে। পুকুরে পদ্ম ফুল জন্মে, আমি স্কুলে যাই, আমি কলেজে যাই, আমি এখন পড়ছি, আমি এখন ছবি আঁকছি, আমি বাজারে যাচ্ছি, ইত্যাদি নানা ধরনের উদাহরণ তুমি দিতে পারো। তবে খেয়াল রাখতে হবে সেখানে অবশ্যই একটা কর্তা থাকতে হবে এবং একটা সমাপিকা ক্রিয়াও তোমাকে রাখতে হবে। যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া এবং একটি কর্তা বা উদ্দেশ্য থাকবে সেটাই সরল বাক্য হবে। তোমাকে এই বৈশিষ্ট্যগুলো ভালো করে মনে রাখতে হবে, সংজ্ঞাগুলো ভালো করে মনে রাখতে হবে এই জন্যে, কারণ এরপরেই কিন্তু আমাদের এরপরে 5-এর ক্ষয়ে যে বাক্য পরিবর্তন আছে সেখানে কিন্তু সরল বাক্যকে জটিল বাক্যে, জটিল বাক্যকে সরল বাক্যে, অথবা সরল বাক্যকে যৌগিক বাক্যে, অথবা যৌগিক বাক্যকে সরল বাক্যে, অথবা যৌগিককে জটিল অথবা জটিলকে সরল, এরকম পরিবর্তন, বাক্য পরিবর্তন আসে। এখন তোমার যদি সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো উদাহরণগুলো মনে না থাকে তাহলে তুমি কিন্তু অবশ্যই পরিবর্তনগুলো করতে পারবে না। এই জন্য এই ক্লাসে, এই টিউটোরিয়াল তোমাকে এই সংজ্ঞা এবং উদাহরণগুলো ভালোভাবে একটু জেনে নিতে হবে, বুঝতে হবে। প্রিয় ছাত্রছাত্রীদের, জটিল বা মিশ্র বাক্য, জটিল বা মিশ্র বাক্যের কথার মধ্যে কিন্তু একটু জটিলতা আছে এবং এটা একটু ভালো করে মনে রাখতে হবে। জটিল বা মিশ্র বাক্যের সঙ্গে ছেলেমেয়েরা ভালো করে আয়ত্ত করতে পারে না। যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের সঙ্গে অঙ্গীভূত হয়ে এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে বসে তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। আমি আবার বলছি, যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের সঙ্গে অঙ্গীভূত হয়ে এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে বসে তাকে জটিল বাক্য বলে। তুমি খেয়াল করবে এখানে আমি দুইটা কথা বলেছি, একটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য আর একটা হচ্ছে আশ্রিত বাক্য, দুইটা অংশ থাকবে। তার মানে হচ্ছে জটিল বাক্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য আর একটা হচ্ছে আশ্রিত বাক্য। আমি যখন বলবো যে যখন কলেজ ছুটি হবে তখন বাড়ি যাও, বাড়ি যাও। তোমরা খেয়াল করো, যখন কলেজ ছুটি হবে তখন বাড়ি যাব, এখানে এই বাক্যের দুইটা অংশ আছে, একটা হচ্ছে যখন কলেজ ছুটি হবে আর একটা হচ্ছে তখন বাড়ি যাব। দুইটা অংশ আছে, একটা প্রধান খণ্ডবাক্য, একটা আশ্রিত বাক্য। কোনটা প্রধান খণ্ডবাক্য? খেয়াল রাখতে হবে বাক্যের শেষে যেটা থাকে সেটি হচ্ছে প্রধান খণ্ডবাক্য, আর বাক্যের প্রথম অংশটা যেটা সেটা হচ্ছে আশ্রিত বাক্য। রিমেম্বার ইট, জটিল বাক্যে সব সময় দুইটা অংশ থাকবে, একটা প্রধান খণ্ডবাক্য আর একটা হচ্ছে আশ্রিত বাক্য। এবং খণ্ডবাক্যর যে দুইটা অংশ আছে এই দুইটা অংশের দুই পাশে, দুই অংশে, খণ্ডবাক্য দুইটার দুই অংশেই প্রয়োজনীয় সাপেক্ষ সর্বনাম বসাতে হবে। সাপেক্ষ সর্বনাম ছাড়া জটিল বাক্য সম্পূর্ণ হয় না। তুমি খেয়াল করবে আমার এখানে যখন এবং তখন, এটা সাপেক্ষ সর্বনাম। অথবা যত চাও, যত চাও তত লো, জটিল বাক্য। যত চাও তত লো, তুমি খেয়াল করবা জটিল বাক্যের দুইটা অংশের উভয় অংশে, দুইটা জটিল বাক্যের উভয় অংশেই প্রয়োজনীয় সাপেক্ষ সর্বনাম বসাতে হবে। এবং অবশ্যই মনে রাখতে হবে জটিল বাক্যের দুইটা অংশের মাঝখানে একটা কমা চিহ্ন অবশ্যই দিতে হবে। যদি কমা চিহ্নটা না দেয় তাহলে এটা জটিল বাক্য হবে না। তাহলে জটিল বাক্যের বৈশিষ্ট্য কি? জটিল বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে এই দুইটা খণ্ডবাক্য থাকবে, একটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য আর একটা হচ্ছে আশ্রিত বাক্য। এবং খণ্ডবাক্য দুইটার উভয় অংশে প্রয়োজনীয় সাপেক্ষ সর্বনাম, যেমন যখন তখন, যত তত, যা তা, যদি তবে, যে সে, যেহেতু সেহেতু ইত্যাদি নানা ধরনের সাপেক্ষ সর্বনাম আছে। আবার যখন তখন এরকম জোড়া মিলিয়ে বসাইতে হবে এরকম না, কিন্তু যে কোনো দুইটা সাপেক্ষ সর্বনাম বসাইলে হবে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট হয়। যখনের সাথে যদি আমার এখানে যদি আসতো কোনো কারণে সেটা কিন্তু আমি বসতে পারতাম, ওখানে আগে যদি আমার যদি থাকতো পরে যদি আমার যখন লিখতে হতো আমি সেটাও বসাতে পারবো। অর্থাৎ যে কোনো দুইটা সাপেক্ষ সর্বনাম অবশ্যই আমাকে উল্লেখ করতে হবে। এবং খেয়াল করতে হবে দুইটা খণ্ডবাক্যের মাঝে কমা দিতে হবে। তাহলে তিনটা বৈশিষ্ট্য কিন্তু আমরা পেলাম জটিল বাক্যে। মনে রাখতে হবে, না হয় কিন্তু বাক্য পরিবর্তন কিন্তু করা যাবে না। এই বৈশিষ্ট্যগুলো মনে না থাকলে বাক্য পরিবর্তন কিন্তু আয়ত্তে আনা যায় না বা করা যায় না। কারণ তুমি যদি এর পরের অংশে বারবারই প্রশ্ন করে স্যার কোনটা জটিল বাক্য, কোনটা এটা কিভাবে করতে হবে, জটিল বাক্যের বৈশিষ্ট্য কি, তাহলে তো সেটা আলোচনা করা যাবে না বারবার। এই জন্য তোমাকে এখান থেকে কিন্তু এগুলো জেনে নিতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাইলে জটিল বাক্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার দুইটা খণ্ডবাক্য থাকবে, একটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য আর একটা হচ্ছে আশ্রিত বাক্য। এবং দুইটা বাক্য দুইটার উভয় অংশে প্রয়োজনীয় সাপেক্ষ সর্বনাম বসাতে হবে এবং বাক্য দুইটার মাঝখানে একটা কমা দিতে হবে। আমি আবার বলছি,
যখনই তুমি কোনো সংজ্ঞা লিখবে তার সাথে অবশ্যই প্রয়োজনীয় উদাহরণ সেট করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা যৌগিক বাক্যের সংজ্ঞায় চলে আসছি। যৌগিক বাক্য কাকে বলে খেয়াল রাখতে হবে। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক, পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য একত্রিত হয়ে যখন একটি স্বাধীন বাক্য গঠন করে তখন তাকে যৌগিক বাক্য বলে। আমি আবার বলছি, পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য একত্রিত হয়ে যদি একটি স্বাধীন বাক্য গঠন করে তখন তাকে যৌগিক বাক্য বলে। এবং তোমরা খেয়াল করতে হবে, যৌগিক বাক্য কিন্তু দুইটা খণ্ডবাক্য থাকে এবং দুইটা খণ্ডবাক্যই কিন্তু স্বাধীন বাক্য। কোনোটাই কিন্তু একটা আরেকটার উপরে নির্ভরশীল নয় অথবা আশ্রিত নয়। আমরা জটিল বাক্যে দেখেছি একটা আরেকটার উপরে আশ্রয় করে অথবা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত থাকে, কিন্তু যৌগিক বাক্যের খণ্ডবাক্য দুইটা অবশ্যই দুটাই আলাদা আলাদা স্বাধীন বাক্য। এবং যৌগিক বাক্যের যে খণ্ডবাক্যগুলো আছে এই খণ্ডবাক্যগুলো একটা অব্যয় দ্বারা সংযুক্ত থাকে। যেমন কি ধরনের সংযোগ অব্যয় থাকে? ধর ও এবং আর, অথবা, অথচ, নতুবা, নচেত, আরো আরো আছে কিন্তু। এই ধরনের অব্যয় দিয়ে দুটা বাক্য সংযুক্ত থাকে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই তাহলে আর একটু ক্লিয়ার হবে তোমাদের কাছে। যেমন লোকটি গরিব কিন্তু সৎ। খেয়াল করো, এখানে দুইটা খণ্ডবাক্য আছে। একটা হচ্ছে লোকটি গরিব, আবার সৎ মানে সে সৎ। কে? মানে লোকটি। তার মানে এখানে সে মানে কর্তাটা উজ্জ আছে। আমি কিন্তু বাক্যের অংশে বলেছিলাম যে উদ্দেশ্য বা কর্তা ছাড়াও কিন্তু বাক্য হতে পারে। এই ক্ষেত্রে তুমি খেয়াল করবে বাক্যের অংশে যে উদ্দেশ্যটা, সেই কর্তাটা, সেটা কিন্তু উজ্জ আছে, কিন্তু তারপরেও কিন্তু সেটা আছে আমরা ধরে নিব। তাইলে লোকটি গরিব কিন্তু সে সৎ। তুমি খেয়াল করো, সে সৎ, সে সৎ এটা একটা স্বাধীন বাক্য এবং লোকটি গরিব এইটা একটা স্বাধীন বাক্য। আলাদা আলাদা কিন্তু যুক্ত হচ্ছে, কিন্তু যুক্ত হচ্ছে কোথায়? এই দুইটা বাক্য যুক্ত হচ্ছে এই কিন্তু অব্যয়ের মাধ্যমে। তার মানে হচ্ছে যৌগিক বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানেও দুইটা খণ্ডবাক্য থাকবে, কিন্তু দুইটা খণ্ডবাক্যই হবে স্বাধীন বাক্য এবং দুইটা খণ্ডবাক্যই কিন্তু প্রয়োজনীয় অব্যয় দ্বারা, সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা এটা সংযুক্ত থাকবে। আমরা যদি আরেকটা উদাহরণ দিই, তিনি আগে ছিলেন, তিনি আগে ছিলেন কিন্তু এখন আর নেই, এখন আর নেই। এই যে তিনি আগে ছিলেন এইটা একটা স্বাধীন বাক্য, কিন্তু এরপরে এখন আর নেই। কে নেই? তিনি। তিনি তো কর্তা। আমি তো আগে বলেছি যে কর্তা ছাড়াও, কর্তা উজ্জ থাকলেও কিন্তু বাক্য হতে পারে। তো তিনি আগে ছিলেন, তিনি এখন আর নেই, দুটাই স্বাধীন বাক্য এবং দুইটাই কিন্তু অব্যয়ের মাধ্যমে যুক্ত হয়েছে। সুতরাং এটা একটা যৌগিক বাক্যের উদাহরণ। আমি আবারও বলছি, সরল বাক্যের যে বৈশিষ্ট্য, সেখানে বৈশিষ্ট্য হচ্ছে একটি কর্তা বা উদ্দেশ্য থাকবে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকতে পারে, ক্রিয়া থাকবে। কিন্তু খেয়াল রাখতে হবে সরল বাক্যে আবার একাধিক কর্তা বা উদ্দেশ্য থাকতে পারে। আমরা একটা উদাহরণ দিয়েছিলাম সম্ভবত যে পুকুরে পদ্মফুল জন্য, এখানে একটাই কর্তা। আবার দুটা কর্তার উদাহরণ যদি আমরা সরল বাক্যে দিয়ে দিই তাহলে এরকম দাঁড়াতে পারে যে বাবা আমাকে একটি নতুন জামা কিনে দিয়েছেন। তাহলে খেয়াল করো, বাবা আমাকে একটি নতুন জামা কিনে দিয়েছেন। এখানে বাবাও কর্তা, আমিও কর্তা, মানে বাবাও দিয়েছেন, আমাকে দিয়েছেন, আমরা দুজনেই কর্তা। অর্থাৎ দুটা কর্তা মিলেই কিন্তু একটা বাক্য হয়েছে। সরল বাক্যে একাধিক কর্তা বা উদ্দেশ্য থাকতে পারে। জটিল বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে এখানে দুইটাই খণ্ডবাক্য থাকবে এবং দুইটা খণ্ডবাক্য একটা আরেকটার উপরে নির্ভরশীল থাকবে এবং দুইটার মধ্যে পরস্পর সম্পর্ক থাকবে। সাপেক্ষ সর্বনামের মাধ্যমে দুইটা বাক্যকে আমরা সংযুক্ত করব এবং খণ্ডবাক্য দুইটার উভয় অংশে প্রয়োজনীয় সাপেক্ষ সর্বনাম আমরা বসাতে হবে এবং দুইটা খণ্ডবাক্যর মাঝখানে একটা কমা দিতে হবে। রিমেম্বার ইট। যৌগিক বাক্যের সংজ্ঞায় বলেছিলাম যে এখানে যে দুইটা খণ্ডবাক্য থাকবে, দুইটা খণ্ডবাক্যই কিন্তু স্বাধীন বাক্য এবং দুটাই স্বাধীনভাবে ব্যবহৃত হয়, কিন্তু একটা সংযোজক অথবা বিয়োজক অব্যয় দ্বারা এটা যুক্ত থাকে।
এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোমার বাক্য পরিবর্তন অথবা বাক্যান্তর যখন তুমি করবে তখন তোমাকে অবশ্যই এগুলো মনে রাখতে হবে। যদি তুমি এগুলো মনে রাখতে না পারো তাহলে ওই অধ্যায়ে গিয়ে তুমি হয়তো আটকে যেতে পারো। এই জন্য আমি বারবার তোমাকে বলছি যে ব্যাকরণ ভালো নম্বর পাওয়া যায়, ভালো নম্বর পেতে হলে তোমাকে ভালোভাবে পড়ে আয়ত্তে নিয়ে তারপরে তোমাকে পরীক্ষায় বসতে হবে যদি ভালো নম্বর পেতে চাও। আর নিজের মতো করে ব্যাকরণ লিখলে কোনোভাবেই নম্বর দেওয়া হবে না। তুমি বাংলা ফার্স্ট পেপারের যদি কোনো গল্প বা কবিতার কোনো উদ্দীপক লেখো, সেই ক্ষেত্রে উদ্দীপকের উত্তর লিখতে গেলে তুমি প্রয়োগমূলক প্রশ্নের উত্তর লিখো অথবা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তরে তোমার নিজের মত হয়তো উল্লেখ করতে পারবে, তুমি তোমার নিজের থেকে দু চারটা কথা হয়তো উল্লেখ করতে পারবে, কিন্তু ব্যাকরণের কোনো প্রশ্নের উত্তর লেখার সময় নিজের থেকে কোনো কথা বলার কোনো সুযোগ নেই। তোমাকে বইয়ের হেল্প নিয়ে, সাহায্য নিয়ে, তোমাকে নিজের আয়ত্তে নিয়ে এটাকে ধারণ করে তারপরে তোমাকে সেটা লিখতে হবে। আমরা সাধারণত যেটা বলি বানিয়ে বানিয়ে লেখা, এই বানিয়ে বানিয়ে লেখা কিন্তু ব্যাকরণে আসলে হবে না। তোমাকে ব্যাকরণটা এক্সাক্ট লিখতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। আমি আরেকটু রিভিউ করছি। গঠন অনুসারে বাক্য তিন প্রকার: সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, যৌগিক বাক্য। আমি সংজ্ঞা বলেছি, তাদের বৈশিষ্ট্য বলেছি, তাদের উদাহরণ দিয়েছি। আমরা চলে আসি এখন অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ। তোমরা খেয়াল করবে, আমি এখানে আমার বোর্ডটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, একটু ছোট যদিও একটু দেখা যাচ্ছে বোধহয়। এই অর্থ অনুসারে বাক্যের এখানে আমি লিখেছি অর্থ অনুসারে বাক্য 5 প্রকার। এই অর্থ অনুসারে বাক্য 5 প্রকারের প্রকারভেদ নিয়ে, অর্থ অনুসারে প্রকারভেদ নিয়ে আমাদের ব্যাকরণবিদদের মধ্যে নানা ধরনের মতৈক্য রয়েছে, মতানৈক্য রয়েছে। তাদের মধ্যে মতের বিরোধ রয়েছে। তারা কেউ কেউ বলেছেন যে বাক্য অর্থ অনুসারে বাক্য 5 প্রকার, আবার কেউ কেউ বলেছেন 7 প্রকার। আমি যথারীতি বাক্য 5 প্রকার অর্থ অনুসারে আমি এটার পক্ষে, কিন্তু আমার নিজের অবস্থা স্বভাবতই আমি এখানে অর্থ অনুসারে বাক্য 5 প্রকার এটা লিখেছি, কিন্তু তোমরা হয়তো এই 9-10 এর যে ব্যাকরণ বই আছে সেখানেও হয়তো 7 প্রকার লেখা আছে। তারপরে আবার উচ্চ মাধ্যমিকেরও বাজারে কিছু কিছু বই আছে যেখানে 7 প্রকার লেখা আছে। আমি 7 প্রকারের এই জায়গায় আমি একটু বাক্সবন্দি করে রেখেছি, আলাদা করে রেখেছি। আমি একটা আলোচনা করব শেষের দিকে, কিন্তু আমার মূল আলোচনার বিষয় হচ্ছে অর্থ অনুসারে বাক্য 5 প্রকার। তোমরা খেয়াল করবে 5 প্রকারের মধ্যে 1 নম্বর হচ্ছে বর্ণনামূলক বাক্য, 2 নম্বর হচ্ছে প্রশ্নবোধক বাক্য, 3 নম্বর হচ্ছে আদেশ বা অনুজ্ঞাবাচক বাক্য, 4 নম্বর ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য, 5 নম্বর হচ্ছে বিস্ময় সূচক বাক্য, আর আরো দুটো আছে, একটা হচ্ছে কার্যকারণাত্মক বাক্য এবং সন্দেহবোধক বাক্য। আমার তালিকায় 5 প্রকারে রাখলাম, কিন্তু আলোচনা আমি আরো দুইটা আলোচনা করব। আমরা প্রথমে চলে আসি বর্ণনামূলক বাক্য। এই বাক্যটা, এই প্রকারের বাক্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ তোমরা খেয়াল করে থাকবে, আমি এই বর্ণনামূলক বাক্যের দুইটা প্রকার দেখে ছোট করে লিখেছিলাম, একটু স্পষ্ট করে লিখে দিই। বর্ণনামূলক বাক্য কিন্তু 2 প্রকার। 1 নম্বরে হচ্ছে অস্তিবাচক বাক্য, তোমরা কি দেখতে পাচ্ছ? 2 নম্বরে হচ্ছে নেতিবাচক বাক্য। এই 2 প্রকার, অর্থাৎ বর্ণনামূলক বাক্যের প্রকার। বর্ণনামূলক বাক্যের সঙ্গে আমরা বলি যে বাক্য দ্বারা কোনো বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয় অথবা বর্ণনা দেওয়া হয়, কোনো বিষয়ের বর্ণনা দেওয়া হয় অথবা নির্দিষ্ট করে কিছু বলা হয়, সেই বাক্যকে বলা হয় বর্ণনামূলক বাক্য। অর্থাৎ যে বাক্য দ্বারা কোনো বিষয়ের বর্ণনা দেওয়া হয় অথবা নির্দিষ্ট করে কিছু বলা হয়, সেই বাক্যকে বলা হয় বর্ণনামূলক বাক্য। যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী, আমি এটা বর্ণনা দিয়েছি, নির্দিষ্ট করে বলেছি ঢাকা বাংলাদেশের রাজধানী। চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক শহর, আমি নির্দিষ্ট করে বলেছি। বাংলাদেশের অত্যন্ত মনোরম শহর হচ্ছে রাজশাহী, আমি সেটা নির্দিষ্ট করে বলছি। অর্থাৎ একটা জায়গা সম্পর্কে আমি বর্ণনা দিয়েছি। সুতরাং যে বাক্য দিয়ে কোনো বিষয়ের বর্ণনা দেওয়া হয় অথবা নির্দিষ্ট করে কিছু বলা হয়, সেই বাক্যকে বলা হয় বর্ণনামূলক বাক্য। 2টা উদাহরণ দিয়েছি, একটা হচ্ছে ঢাকা বাংলাদেশের রাজধানী অথবা চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক শহর। তোমরা খেয়াল করবে এই বর্ণনামূলক বাক্যের যে 2টা প্রকারভেদ আছে, এই 2টা প্রকারভেদ আমাদেরকে বেশি করে মনে রাখতে হবে। কারণ কি? কারণ তুমি বাক্য পরিবর্তন যে পরের চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারে বাক্য পরিবর্তনের চ্যাপ্টারে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, ওই বাক্যগুলোর পরিবর্তনের সাথে সাথে এইখানেও কিন্তু এই 2টা বাক্যেরও পরিবর্তন করতে হয়। অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে অথবা নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে। স্বভাবতই যেহেতু আমাদেরকে এই 2টা বাক্যেরও পরিবর্তন করতে হবে, সেহেতু আমাদেরকে 2টা বাক্যেরও আমাদের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য একটু জেনে নিতে হবে। তোমরা খেয়াল করবা বর্ণনামূলক বাক্যের যে 2টা প্রকারভেদ, একটা হচ্ছে অস্তিবাচক বাক্য। অস্তিবাচক বাক্যের সংজ্ঞায় বলা আছে যে বাক্যে কোনো ভাব বা বিষয়ের হাবোধক অর্থ প্রকাশিত হয়।
হাবোধক অর্থ প্রকাশ পায় সে বাক্যকে বলা হয় অস্তিবাচক বাক্য। যে বাক্য দ্বারা কোনো বিষয়ের হাবোধক অর্থ, কোনো বিষয়ের বা ভাবের হাবোধক অর্থ প্রকাশ পায় সে বাক্যকে বলে অস্তিবাচক বাক্য। আমি একটা উদাহরণ দিই যে হৈমন্তী চুপ করিয়া রহিল। এই বাক্য দ্বারা একটা ভাবের হাবোধক অর্থ প্রকাশিত হয়েছে, এই জন্য এটি একটি অস্তিবাচক বাক্য। এবং আমি যদি আরেকটা লিখি, বরফ অগলিত রহিল, অথবা তারিখ যথার্থ বলেছে। তুমি খেয়াল করো, তিনটা বাক্য আমি এখানে বলেছি। একটা হচ্ছে হৈমন্তী চুপ করিয়া রইল, এর একটা হাবোধক অর্থ প্রকাশ পেয়েছে বাক্যে। আরেকটা বলেছি বরফ অগলিত রইল, সেখানেও একটা হাবোধক অর্থ প্রকাশিত হয়েছে। এবং আমি 3 নম্বর বাক্যে বলেছি যে তারিখ যথার্থ বলেছে। এই তিনটা বাক্যে কিন্তু হাবোধক অর্থ প্রকাশিত হয়েছে। স্বাভাবিক কারণে এটা অস্তিবাচক বাক্য। সাধারণত অস্তিবাচক বাক্যকে আমরা হাবোধক বাক্য বলেই সাধারণত ব্যবহার করে থাকি, কিন্তু ব্যাকরণের ভাষায় কিন্তু এই অস্তিবাচক বাক্যই বলতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এরপরে আসলে নেতিবাচক বাক্যে। অস্তিবাচক বাক্য যেহেতু কোনো বিষয়ের বা কোনো ভাবের হাবোধক অর্থ প্রকাশ পায়, এটা অস্তিবাচক বাক্যে। আর নেতিবাচক বাক্য হচ্ছে যে বাক্য দ্বারা কোনো বিষয়ের নাবোধক অর্থ প্রকাশিত হয় সেই বাক্যকে বলে নেতিবাচক বাক্য। অর্থাৎ কোনো বিষয়ের নাবোধক, কোনো বিষয়ের অথবা কোনো ভাবে নাবোধক অর্থ যখন প্রকাশিত হয় তখন তাকে নেতিবাচক বাক্য বলে। আমি যদি ওই হাবোধক বাক্য তিনটাকে যদি আমি নাবোধক করে দিই, তুমি দেখো তাইলে তোমার নেতিবাচক বাক্য হয়ে যাচ্ছে। তো প্রথমটা হৈমন্তী চুপ করিয়া রহিল, আমি যদি এই বাক্যটাকে নাবোধক ভাবে প্রকাশ করতে চাই, নাবোধক অর্থ প্রকাশ করতে চাই, তাহলে সেটা লিখতে হবে যে হৈমন্তী চুপ করিয়া রহিল মানে কি? মানে হচ্ছে যে হৈমন্তী কোনো কথা কহিল না, হৈমন্তী কোনো কথা কহিল না। আমি আবার বলছি, হৈমন্তী কোনো কথা কহিল না অথবা বলিল না, যাই নেবে লেখো, বলিল না লিখলাম, বলিল না। যেহেতু এটা একটা গল্প থেকে নেওয়া, সুতরাং ওই বাক্যের ভাষাটাও কিন্তু সেই গল্পের ভাষার মধ্যেই কিন্তু আমাকে উল্লেখ করতে হচ্ছে। তুমি দেখো, হৈমন্তী চুপ করিয়া রহিল অস্তিবাচক বাক্য, আর নেতিবাচক বাক্য হচ্ছে হৈমন্তী কোনো কথা বলিল না, তার মানে সে চুপ করে রইল। ক্লিয়ার? বরফ অগলিত রইল, এটা হাবোধক বাক্য। আমি যদি এটাকে নাবোধক করে দিই, তাইলে আমি লিখবো যে বরফ গলিল না, তার মানে কি? সেটা অগলিত রইল। বরফ অগলিত রইল, এটা হাবোধক অর্থ প্রকাশিত হয়েছে। আর আমি যদি এটা নাবোধক বা নেতিবাচক অর্থে প্রকাশ করতে চাই, তাহলে সেটা দাঁড়াবে বরফ গলিল না, তার মানে বরফ অগলিত রইল। তারিখ যথার্থ বলেছে, এটা হাবোধক অর্থ প্রকাশ পেয়েছে, এই জন্য অস্তিবাচক বাক্য। আর তারিখ অযথার্থ বলে নাই, তারিখ যথার্থ বলে নাই, তার মানে সে যথার্থ বলেছে। তারে যখন যথার্থ বলে তখন এটা হাবোধক অর্থ প্রকাশিত হয়, তারে যখন অযথার্থ বলে নাই তখন এটা নাবোধক বাক্যে পরিণত হয়। তাইলে খেয়াল করো, আমরা অস্তিবাচক বাক্যের 3টা উদাহরণ পেলাম, পাশাপাশি নেতিবাচক বাক্যেরও 3টা উদাহরণ পেলাম। অস্তিবাচক বাক্যে কোনো ভাব বা বিষয়ের হাবোধক অর্থ প্রকাশিত হয়, এবং সেটা হচ্ছে হৈমন্তী চুপ করিয়া রহিল। দ্বিতীয় উদাহরণ হচ্ছে বরফ অগলিত রহিল, এবং তৃতীয় উদাহরণ হচ্ছে তারেক যথার্থ বলেছে। আর নেতিবাচক বাক্য হচ্ছে যে বাক্য দ্বারা কোনো বিষয় বা ভাবের নাবোধক অর্থ প্রকাশিত হয় বা প্রকাশ করে, সেই বাক্যকে বলা হয় নেতিবাচক বাক্য। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা ঠিক হাবোধক অস্তিবাচক বাক্যের যে উদাহরণ, সেগুলোকে আমরা নেতিবাচক করেছি। প্রথম উদাহরণটা ছিল হৈমন্তী কোনো কথা বলিল না, এটা তোমাদের সুবিধার জন্য করেছি, যেন তোমাদের অস্তিবাচক এবং নেতিবাচক বাক্য বুঝতে সুবিধা হয়। এই জন্য আমি ওই অস্তিবাচকের উদাহরণগুলোকে নেতিবাচক করে দিয়েছি। বরফ গলিল না, এবং তৃতীয় উদাহরণ হচ্ছে তারিখ অযথার্থ বলে নেই। আমি আশা করছি তোমরা এগুলো একটু ভালোভাবে মনে রাখবে, কারণ পরের অধ্যায়ে আমাদের বাক্য পরিবর্তন বা বাক্য রূপান্তর আছে, সেখানে বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে, না রাখলে বাক্য পরিবর্তন করা যাবে না। আমরা 2 নম্বরে চলে আসি প্রশ্নবোধক বাক্য। খেয়াল করো, যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা হয় অথবা কোনো কিছু জানতে চাওয়া হয়, যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয়, সেই বাক্যকে বলে প্রশ্নবোধক বাক্য। আমি আবার বলছি, যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা হয়
কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় অথবা কোনো কিছু জানতে চাওয়া হয়, সে বাক্যকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। একটা উদাহরণ দিই, কবিতার ভাষায় দিই, কবিতা থেকে যদি নেই, করিলে চেষ্টা চেষ্টা ছাড়া বৃত্ত মেলে না আর, মেলে না আর। দুইটা লাইনে লিখতে হলো, আমার মুখটা একটু ছোট। করিলে চেষ্টা চেষ্টা ছাড়া বৃত্ত মেলে না আর, কবি প্রশ্নবোধক বাক্য, মানে চেষ্টা করলে তো বৃত্ত পাওয়া যায়, চেষ্টা ছাড়াও বৃত্ত পাওয়া যায়। তারপরে আরেকটা বাক্য যদি আমি লিখি, রাজমাতা তুমি কেন হেথা একাকী, রাজমাতা রানীকে জিজ্ঞেস করেছে যে তুমি এখানে একা কেন, কেন হেথা, হেথা মানে এখানে, কেন হেথা একাকিনী, রাজমাতা তুমি কেন হেথা একাকিনী। আমি একটু কবিতার ভাষায় দিয়েছি, একটু কঠিন মনে হচ্ছে, তোমরা চাইলে তোমাদের মতো সহজ করে উদাহরণ দিতে পারো। তোমরা যদি জিজ্ঞেস করি যে, আমি যদি বলি যে তোমরা প্রশ্নবোধক বাক্যের উদাহরণ দাও, তাহলে প্রথমত যেটা আসবে, তুমি কি আমার সাথে ঢাকায় যাবে, তুমি কি আমার সাথে সিলেট যাবে, তুমি কি ভাত খাবে, তুমি কি পড়বে, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের সহজ বাক্য দিয়েও তুমি উদাহরণ সেট করতে পারো। এবং অবশ্যই মনে রাখতে হবে, তোমাকে প্রয়োজনীয় উদাহরণ দিতে হবে প্রত্যেকটা সংজ্ঞার সাথে, এবং অবশ্যই কমপক্ষে 2টা করে উদাহরণ তোমাকে সেট করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 3 নম্বরে হচ্ছে আদেশ বা অনুজ্ঞাবাচক বাক্য। আদেশ বা অনুজ্ঞাবাচক বাক্য, যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, অনুজ্ঞা ইত্যাদি প্রকাশ পায়, সে বাক্যকে বলে আদেশ বা অনুজ্ঞাবাচক বাক্য। আমি আবার বলছি, যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, অনুজ্ঞা ইত্যাদি প্রকাশ পায়, সে বাক্যকে বলা হয় আদেশ বা অনুজ্ঞাবাচক বাক্য। যেমন, আজ যাও, কাল এসো। আমি অনুরোধ করেছি, বা আদেশও দিতে পারি, আদেশকে মনে করে এটা আদেশ হবে। যদি অনুরোধ করে থাকি, অনুরোধ হতে পারে আজ যাও, কাল এসো, অর্থাৎ আজকে চলে যাও, তুমি কালকে আবার এসো। আমি যদি আরেকটা উদাহরণ দেই, দয়া করে 1 গ্লাস জল দিন, দয়া করে 1 গ্লাস জল দিন। অনুরোধ করেছি যে দয়া করে আমাকে 1 গ্লাস জল দিন, আজ যাও, কাল এসো। তারপরে আমি যদি এরকম লিখি, সদা সত্য কথা বলবে। উপদেশ দেওয়া সহজ, পালন করা কঠিন। উপদেশ সদা সত্য কথা বলবে, আমরা সদাই মিথ্যা কথা বলি, সদাই সত্য কথা বলি না। তার মানে উদাহরণ হচ্ছে সদা সত্য কথা বলবে, আমি উপদেশ দিয়েছি। তাহলে আমার বাক্য ছিল, যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, অনুজ্ঞা ইত্যাদি প্রকাশ পায়, সেই বাক্যকে আদেশ বা অনুজ্ঞাবাচক বাক্য বলে। আমরা আসি ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। যে বাক্য দ্বারা বক্তার মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা, অভিপ্রায় ইত্যাদি প্রকাশ পায়, সে বাক্যকে বলে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। আমি আবার বলছি, যে বাক্য দ্বারা বক্তার মনের কামনা, বাসনা, ইচ্ছা, অভিপ্রায়, আকাঙ্ক্ষা ইত্যাদি প্রকাশ পায়, তাকে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য বলে। যেমন, আমি যদি শিক্ষামন্ত্রী হতাম, আমার মনের আকাঙ্ক্ষা। হ্যাঁ, অথবা তোমাদেরকে যদি বলি একটা উদাহরণ দাও, তোমরা হয়তো এরকম বলতে, আমার যদি দুটি পাখির মতো ডানা থাকতো, পাখির মতো ডানা থাকতো। অথবা আমার যদি 1 লক্ষ টাকা থাকতো। এই যে মনের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষায় কিন্তু প্রকাশ পাবে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্যে। আমি আরো যদি প্রার্থনা করি, দোয়া করি যে তোমার মঙ্গল হোক, তুমি দীর্ঘজীবী হোক, হ্যাঁ, অথবা তুমি পরীক্ষায় ভালো ফল করো, দোয়া করি, এই যে আকাঙ্ক্ষাগুলো, ইচ্ছাগুলো, প্রার্থনাগুলো, এগুলা যখন প্রকাশ পাবে বক্তার বক্তব্যে, তখন সেটা হবে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
পরে আসবো আমরা বিস্ময়সূচক বাক্যে। যে বাক্য দ্বারা বক্তার মনের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, উচ্ছ্বাস, উল্লাস ইত্যাদি প্রকাশিত হয় বা প্রকাশ পায়, সেই বাক্যকে বলা হয় বিস্ময়সূচক বাক্য। আমি আবার বলছি, যে বাক্য দ্বারা বক্তার মনে দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, উল্লাস, উচ্ছ্বাস প্রকাশ পায়, সেই বাক্যকে বিস্ময়সূচক বাক্য বলে। যেমন, হাই তার পকেট মার হয়েছে, হাই তার পকেট মার হয়েছে। অথবা, বা ফুলটি কি সুন্দর, ছি ছি এ তুমি কি করবে, কি করবে, এ তুমি কি। অর্থাৎ, বা হাই তার পকেট মার হয়েছে, অথবা আহ তার বাবা মারা গিয়েছে, আহ ছেলেটির মা বাবা ছাড়া কেউ নেই। এই ধরনের যে দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা প্রকাশ যখন পাবে, উল্লাস প্রকাশ পাবে, অথবা হুররে আমরা খেলায় জিতেছি, এই ধরনের উল্লাস যখন প্রকাশ পাবে, আনন্দ যখন প্রকাশ পাবে, তখন অবশ্যই সেটা হবে বিস্ময়বোধক বাক্য। তোমরা অবশ্যই প্রতিটা উদাহরণ সংজ্ঞার সাথেই কমপক্ষে দুটা করে উদাহরণ দিবে। প্রিয় ছাত্রছাত্রীর বিরুদ্ধে আমরা অর্থ অনুসারে বাক্যের যে প্রকারভেদ নিয়ে কথা বলেছিলাম, সেখানে আমি প্রায় ব্যাকরণবিদের সাথে একমত ছিলাম যে 5 প্রকার। তারপরে কোনো কোনো বইয়ে যেহেতু 2 প্রকার বেশি দেওয়া আছে, আমি সেগুলো একটু সংক্ষেপে আলোচনা করে নিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। কার্য কারণাত্মক বাক্য, যে বাক্যে কোনো নিয়ম, নীতি অথবা শর্ত দেওয়া হয়, নিয়ম, নীতি, স্বীকৃতি অথবা কোনো শর্ত দ্যুতিত হয় অথবা দেওয়া হয় অথবা শর্ত জুড়ে দেওয়া হয়, সেই বাক্যগুলোকে বলা হয় কার্য কারণাত্মক বাক্য। আমি আবারও বলছি, যে বাক্যে কোনো নিয়ম, কোনো স্বীকৃতি অথবা কোনো শর্ত জুড়ে দেওয়া হয় অথবা বলা হয় অথবা বলে দেওয়া হয়, সেই বাক্যকে বলা হয় কার্য কারণাত্মক বাক্য। যেমন, ভালো করে পড়াশোনা করলে, মনোযোগ দিয়ে পড়াশোনা করলে ভালো ফলাফল করা যায়। উদাহরণ, মনোযোগ দিয়ে পড়াশোনা করলে ভালো ফলাফল করা যায়। আমি কিন্তু শর্ত দিয়ে দিয়েছি যে ভালো করে পড়াশোনা করা, ভালো করে পড়াশোনা করলেই তবে রেজাল্ট ভালো হবে, নাহলে কিন্তু হবে না। তো সুতরাং যেটাতে আমি শর্ত, অথবা এরকম যদি হয়, কাল বৃষ্টি না থাকলে তোমার কাছে যাব, কাল বৃষ্টি না থাকলে তোমার সাথে দেখা হবে, এরকম যদি হয়, সেক্ষেত্রে যে বৃষ্টি না থাকলে শর্ত দিয়ে দিয়েছি, যদি বৃষ্টি থাকে তাহলে যাবো না, যদি বৃষ্টি না থাকে তাইলে আমি তোমার সাথে দেখা করতে যাব। এই যে শর্ত দেওয়া, স্বীকৃতি দেওয়া, অর্থাৎ নিয়ম জুড়ে দেওয়া, এই ধরনের বাক্যগুলোকে বলা হয় কার্যকারণাত্মক বাক্য। তারপর আসো সন্দেহদ্যোতক বাক্য। বাক্যের এই শব্দটার মধ্যে কিন্তু সংজ্ঞা দেওয়া আছে। সন্দেহদ্যোতক বাক্য, যে বাক্যে বক্তার বক্তব্যের মধ্যে সন্দেহ, অনিশ্চয়তা, সম্ভাবনার অভিব্যক্তি ঘটে। যে বাক্যে বক্তার বক্তব্যে সন্দেহ, অনিশ্চয়তা, সম্ভাবনা ইত্যাদি অভিব্যক্তি ঘটে, সে বাক্যকে বলা হয় সন্দেহদ্যোতক বাক্য। তবে আমি আবারও বলি, যে বাক্যে বক্তার বক্তব্যে অনিশ্চয়তা, সম্ভাবনা, সন্দেহ ইত্যাদি অভিব্যক্তি প্রকাশ পায়, সেই বাক্যকে বলা হয় সন্দেহদ্যোতক বাক্য। যেমন, বোধহয় তার আশা হবে না, বোধহয় তার আশা হবে না, অর্থাৎ সন্দেহ করেছে আপনি যে তার বোধহয় আশা হবে না। তারপরে আর বোধহয় আর তোমার সাথে দেখা হবে না। এই যে সন্দেহ, আবার আর তোমার সাথে দেখা হবে না, একটা সন্দেহ দিয়েছি, আবার সম্ভাবনাও কিন্তু আছে, আর দেখা হতেও পারে। এই যে সম্ভাবনা, অথবা এই যে তোমার সন্দেহ অথবা কোনো অনিশ্চয়তা যদি থাকে, তাহলে অবশ্যই সেটা হবে সন্দেহদ্যোতক বাক্য। তোমাদের পরীক্ষা যদি এই ধরনের প্রশ্ন আসে, এটা যদিও বোর্ড ফাইনাল পরীক্ষায় কখনো আসেনি, এই যে অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ, তারপরে যদি আসে তাহলে তোমাদেরকে অবশ্যই লিখতে হবে 5 প্রকার এবং 5 প্রকারের সংজ্ঞা, এবং সেখানে উদাহরণ তোমাকে অবশ্যই দিতে হবে। আমি আবার মনে করে দিচ্ছি তোমাদেরকে যে বর্ণনামূলক বাক্যের সংজ্ঞার সাথে তার যে 2টা প্রকারভেদ আছে, অস্তিবাচক এবং নেতিবাচক বাক্য, সেই 2টা প্রকারভেদের বৈশিষ্ট্য এবং সংজ্ঞা ভালো করে মনে রাখতে হবে। পরে বাক্য পরিবর্তন অথবা বাক্য রূপান্তর যে চ্যাপ্টারটা আছে, সেটা ভালো করে আয়ত্তে আনার জন্য। প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আধুনিক বাংলা ব্যাকরণে বাক্য তত্ত্বে তোমরা খেয়াল করবে, আমরা ভাষার
ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য। অর্থাৎ একটা ভাষাকে বিশ্লেষণ করলে আমরা যখন কোনো একক পাই, বৃহত্তম যে এককটি পাই সেটা হচ্ছে বাক্য। অর্থাৎ একটা বাক্য কতগুলো সাজানো উপাদান নিয়ে গঠিত হয়, সেই উপাদানগুলি হচ্ছে এক একটি শব্দ। তোমরা খেয়াল করবে আমাদের ভাষায় অথবা যে কোনো ভাষায় যে অজস্র শব্দ থাকে, সেই সবগুলো শব্দই কিন্তু আমরা একটা বাক্যে ব্যবহার করছি না। আমরা ব্যবহার করি কোনগুলো, যেগুলো আমরা প্রয়োজন হয়। যেমন একটা বাক্য, যেমন আমি যদি আমার ভাব প্রকাশ করি যে আমি তোমাকে ভালোবাসি, এই যে আমি ভাব প্রকাশ করলাম, এই ভাব প্রকাশ করতে আমি তিনটা শব্দ ব্যবহার করেছি। আমি তোমাকে ভালোবাসি, এই যে আমি তোমাকে ভালোবাসি তিনটা শব্দ ব্যবহার করেছি। অর্থাৎ আমার প্রয়োজন হয়েছে তিনটা শব্দের, আমি নিয়েছিও তিনটা শব্দ। কারণ আমার ভাষায় তো 1,25,000 শব্দ আছে, আমি সেই শব্দগুলো তো সবগুলো একটা বাক্যে নিয়ে আসতে পারছি না, বা আমার প্রয়োজনের যেগুলো প্রয়োজন সেগুলাই কিন্তু আমি নিব এবং সেগুলো আমি ব্যবহার করব। এবং সেগুলো নেওয়ার পরে কোন শব্দটা কোথায় বসবে, কিভাবে বসবে, কোন শব্দের সাথে কোন শব্দের কি ধরনের সম্পর্ক থাকবে, এইটারও কিন্তু প্রত্যেকটা ভাষায় এটার একটা নিজস্ব নিয়ম এবং নীতি রয়েছে। এবং বাংলা ভাষারও যথারীতি এই শব্দ ব্যবহার করার একটা, বাক্যের মধ্যে শব্দ ব্যবহার করার একটা নিজস্ব পদ্ধতি আছে। সেই পদ্ধতির নাম হচ্ছে পদক্রম বা বাক্যবিধি। পদক্রম আধুনিক বাংলা বাক্যতত্ত্বের অন্যতম আলোচিত বিষয়। এবং খেয়াল করো, বাংলা বাক্যের পদক্রমের যে সূত্রটি, সেই সূত্রটি হচ্ছে মূলত কর্তা, কর্ম, ক্রিয়া সমাসন বাক্য। অর্থাৎ কর্তার পরে কর্ম থাকবে, তারপরে থাকবে ক্রিয়া। এইটা হচ্ছে, আমরা যদি এটা ইংরেজিতে বলি SOV, সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব। অর্থাৎ এই কর্ম এবং ক্রিয়া, তোমরা খেয়াল করবে এই সাবজেক্ট তো আমরা জানি, সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য। তোমরা খেয়াল করো, উদ্দেশ্য আর কর্ম এবং ক্রিয়া এই দুইটা মিলে কিন্তু হচ্ছে বিধেয়। এবং এই ফর্মুলাটা কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তোমরা খেয়াল করবে এই যে কর্তা, কর্ম এবং ক্রিয়া, এই নীতিটা, এই সূত্রটা কিন্তু সব জায়গায় অক্ষুণ্ণ থাকে না, কোনো কোনো জায়গায় কিন্তু পূর্ণ হয়ে যায়, এটা ব্যতিক্রম হয়। যেমন আমি আমার ভাব প্রকাশ করতে গিয়ে অথবা মানুষ যখন ভাব প্রকাশ করে অথবা কবিতার ভাষায়, কখনোই কিন্তু আমাদের এই পদক্রমটা, এই যে এই পদক্রমটা কখনোই কিন্তু ঠিক থাকে না। কোথায় ঠিক থাকে না? আমাদের ভাব প্রকাশ, অর্থাৎ মানুষের ভাব প্রকাশ করতে এবং অথবা কবিতার ভাষায় কখনোই কিন্তু পদক্রম ঠিক নাও থাকতে পারে। অথবা যদি কোনো বিশেষ শব্দের উপরে জোর প্রয়োগ করতে না হয়, জোর দিতে না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে মোটামুটি আমাদের এই পদক্রমটা মেনে চলতে হবে। কোনটা? যে প্রথমে থাকবে কর্তা, তারপরে থাকবে তার কর্ম, তারপরে ক্রিয়া। এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে। তোমরা খেয়াল করবে আমাদের এই সূত্রটার সাথে এই যে ইউরোপের যে বিভিন্ন সমৃদ্ধ ভাষা আছে, স্পেশালি এই ধরো ইংরেজি ভাষা, জার্মান ভাষা এবং ফরাসি ভাষা, ওই ভাষার যে বাক্য গঠন, সেই বাক্য গঠনের সাথে আমাদের এই পদক্রমটার কারণে আমাদের বাক্য গঠনটা অনেকটাই স্বাতন্ত্র্যমণ্ডিত এবং সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ ওদের ভাষায়, স্পেশালি ধরো ইংরেজি ভাষায়, ওদের কিন্তু যে পদক্রম আছে সেখানে আমাদেরটা থেকে কিছুটা ব্যতিক্রম। যেমন আমি যদি লিখি নিহাল রিডস দ্য বুক, তুমি খেয়াল করো ইংরেজি ভাষার বাক্য, নিহাল এখানে সাবজেক্ট, রিডস এটা হচ্ছে ভার্ব, দ্য বুকস এটা হচ্ছে অবজেক্ট বা কর্ম। তুমি খেয়াল করো, তাইলে ওদের অর্থাৎ ইংরেজি ভাষার যে পদক্রম, সেখানে হচ্ছে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। অর্থাৎ প্রথমে থাকবে কর্তা, তারপরে থাকবে ক্রিয়া, তারপরে থাকবে কর্ম। কিন্তু আমাদের ভাষায় হচ্ছে অত্যন্ত সুগঠিত পদক্রম। সেই পদক্রম হচ্ছে যে প্রথমে থাকবে কর্তা, তারপরে থাকবে কর্ম, তারপরে থাকবে ক্রিয়া। যেমন অনিমা বই পড়ছে, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। অনিমা বই পড়ছে, তুমি খেয়াল করো আমাদের এখানে অনিমা হচ্ছে সাবজেক্ট, বই হচ্ছে অবজেক্ট মানে কর্ম, আর পড়ছে, এই পড়ছে হচ্ছে তার ভার্ব। তার মানে খেয়াল করো আমাদের হবে প্রথমে কর্তা, তারপরে ক্রিয়া, তারপরে হচ্ছে আমাদের প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে হচ্ছে
ক্রিয়া, কিন্তু ইউরোপের যে সমৃদ্ধ ভাষাগুলো সেখানে তার একটু ব্যতিক্রম আছে। ওরা প্রথমেই কর্তা, তারপরে ক্রিয়া, তারপরে কর্ম। ওদেরটা যেরকমই হোক আমাদের ভাষার পদক্রম আমরা মেনে চলবো এবং সেই মোতাবেক আমরা আমাদের বাক্য তৈরি করব, বাক্য লিখব। তোমরা প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আমি আমার আলোচনার সর্বশেষে চলে এসেছি। আমি আজকের যে বিষয়গুলো আলোচনা করেছি তোমরা খেয়াল করেছো, বাক্য তত্ত্বের বাক্য প্রকরণ, বাক্যের অংশ, তারপরে বাক্যের প্রকারভেদ, গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ, অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ এবং সবশেষে পদক্রম নিয়ে আলোচনা করেছি এবং আশা করছি তোমাদের ভালো লেগেছে। এবং আগামী টিউটোরিয়ালে আমি অবশ্যই তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা বাক্যেরই আরেকটা প্রশ্ন বাকি রয়েছে, সেটা হচ্ছে বাক্যের গুণ অথবা লক্ষণ অথবা বৈশিষ্ট্য এবং কোন কোন কারণে বাক্য অশুদ্ধ হয় এবং কি করলে বাক্য শুদ্ধ করা যায়, সেই বিষয় নিয়ে আমরা আগামী টিউটোরিয়ালে কথা বলবো। তোমরা খেয়াল করবে বাক্যের 6 নম্বর প্রশ্নে, এত 5 নম্বর প্রশ্ন আলোচনা করেছি, 6 নম্বর প্রশ্নে আমাদের একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে ভাষার শুদ্ধ প্রয়োগ ও অপপ্রয়োগ। সেই শুদ্ধ প্রয়োগ এবং অপপ্রয়োগ যদি আমরা শিখতে চাই, জানতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ভাষার আমার এই 5 নম্বর প্রশ্নে যে বাক্যের বাক্য শুদ্ধতার শর্তাবলী, সেই শর্তাবলী আমাদেরকে একটু ভালো করে আয়ত্তে আনতে হবে। এবং আমি আশা করছি তোমাদের সাথে আমার পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। তোমরা ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে। এবং আজকে যেটা আলোচনা করলাম, তোমাদের যেখানে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টসে আমাকে লিখে দাও। আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই মতামতের ভিত্তিতে আলোচনা শুরু করব এবং নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ভালো থাকবা। তোমাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।